টক শো আনোয়ার ইস্পাত। এই সময়ে প্রতিনিয়তই আমরা রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক বিষয় নিয়ে আলাপ করি। আজও রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য খাতের পরিবর্তনের বিষয় নিয়ে আলাপ করব একটু ভিন্ন প্রেক্ষাপটে, একটু অন্যভাবে। আমরা জানি যে অনেকেই এই পরিবর্তনের জন্য কাজ করে চলেছেন। কোভিডের সময়টিতে আমাদের যে ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে আমাদের জীবনে, যে অভিজ্ঞতা আমাদেরকে দিয়ে গেছে কোভিড বা দিয়ে যাচ্ছে, সেটা নিয়ে আমরা প্রতিনিয়তই নতুন নতুন শিক্ষা পাচ্ছি এবং নতুন নতুন চ্যালেঞ্জও আমাদের সামনে তৈরি হচ্ছে। আমরা জানি যে করোনাকালে বহু মানুষ কাজ হারিয়েছে, জীবন জীবিকার সংকটে পড়েছে, শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে, অর্থনৈতিক জীবনে নানা ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই অনিশ্চয়তা এবং স্বাস্থ্য খাতেও আমরা প্রতিদিনই আলাপ করছি। স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা নিয়ে স্বাস্থ্য খাত একটি বড় অগ্রাধিকার হিসেবে উঠে এসেছে। এই সব বিষয় নিয়ে আজকে আলাপ করব। তবে কোনোটাই একে অন্য থেকে বিচ্ছিন্ন নয়, সবই একটির সঙ্গে আরেকটি পরিপূরক। আজকের আলোচনায় এই প্রসঙ্গগুলো থাকবে। সমাজে নানা সংগঠন কাজ করছে, নানা ব্যক্তি কাজ করছেন। এর মধ্যে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার কাজে নিবেদিত একটি সংগঠন আগামী এডুকেশন ফাউন্ডেশন, যেটি বাংলাদেশের, তবে একে পেট্রোনাইজ করছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি নন প্রফিট সংগঠন আগামী ইনকর্পোরেটেড, সহযোগী সংগঠন এই ফাউন্ডেশন। তারা দেশের বিভিন্ন অঞ্চলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করছেন। কোভিডের সময়ও নানা ধরনের সহযোগিতা দিয়েছেন। তো আমরা সেরকম একজন অতিথিকে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তিনি পেশায় একজন প্রসেস ইঞ্জিনিয়ার, কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন। সে আগামীর যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের বা যুক্তরাষ্ট্রের সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে। আমরা প্রথমেই তাকে পরিচয় করিয়ে দিচ্ছি। ডক্টর সাবির মজুমদার, স্বাগত আপনাকে। আর প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথা বলছেন বিভিন্ন বিষয় নিয়ে, রাজনীতি, অর্থনীতি, সামাজিক পরিবর্তন। আপনারা সবাই চেনেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ট্রাস্টি গণস্বাস্থ্য কেন্দ্র, স্বাগত আপনাকে। এবং সিনিয়র জার্নালিস্ট জনাব সৌরভ হাসান, স্বাগত আপনাকে। সৌরভ ভাই, আমরা একটা ভূমিকা দিয়েছি এই কারণে যে প্রতিনিয়ত আসলে আমরা কথা বলছি, রাজনীতি বিষয় নিয়ে কথা বলি, সামাজিক পরিবর্তনের বিষয় নিয়ে কথা বলি। যেহেতু ডক্টর সাবির মজুমদারকে আজকে আমরা পেয়েছি, উনি একটা সংগঠন সেখানে যুক্তরাষ্ট্রে করছেন, যেটির নাম হচ্ছে আগামী, যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন। তার প্রেসিডেন্ট উনি, কিন্তু বাংলাদেশে তাদের একটা সিস্টার কনসার্ন হিসাবে একটি ফাউন্ডেশন আছে আগামী। তারা আন্ডার প্রিভিলেজ শিশুদের জন্য কাজ করে। তো আমাদের সমাজে নানা ধরনের চ্যালেঞ্জ আছে, কিন্তু শিশুদের উপরে গুরুত্ব দিয়ে কাজ করছেন ডক্টর সাবির মজুমদার। আমরা তার কাছ থেকে শুনে আসি আগে, যে তাহলে আলোচনা মনে খোরাক পাওয়া যাবে। ডক্টর সাবির মজুমদার, আপনি যুক্তরাষ্ট্র থেকে এসেছেন, মানে কি পারপাস এইবার আপনার? দুটো কারণে, একটা হলো যে পারিবারিক কারণে, আর একটা ব্যক্তিগত। এবং মূলত আগামীর জন্য এই ট্রিপটা 3 সপ্তাহের জন্য এসেছি, কিন্তু 2 সপ্তাহ আমার আগামীর কাজ। এবং আগামীর জন্য বলতে যেটা মিন করা হয় যে আগামী 10 বছর আগামী কি করবে সেটা নিয়ে আমরা ফোকাস করার চেষ্টা করছি আমার এই ট্রিপের কারণে। এর আগের রিভিউ তো সবসময় হয়, কে কখন কি করছে, সুবিধাবঞ্চিত বাচ্চাদের কি স্ট্যাটাস, ওরা আরও কি পেতে পারে, আমাদের কাছ থেকে কি পেতে পারে, অন্যান্য সংগঠন, গভর্নমেন্টের সাথে পার্টনারশিপের ভিত্তিতে ইউএনডিপি বা ইউনাইটেড নেশন কিংবা ইউনিসেফ, এদের সাথে আমরা কাজ করি এবং সেটাকে কিভাবে আরো চ্যানেলাইজ করা যায় প্রোডাক্টিভলি, ইফেক্টিভলি, সেটা আমার ট্রিপের মেইন অংশ। মানে শিশুদেরকে তো বেছে নিয়েছেন কেন আপনারা? শিশুদেরকে কেন বেছে নিয়েছি সেটা হলো যে মূলত সুবিধাবঞ্চিত শিশু, শুধু শিশু নয়, কারণ ওদের অ্যাটেনশন আরও অনেক বেশি দরকার এবং ওদের প্রয়োজনটা অন্যদের চাইতে বেশি। ওদের অ্যাটেনশন দেওয়া হয় না গভর্নমেন্ট লেভেলে, প্রাইভেট লেভেলে অনেকে দিচ্ছেন আজকাল, কিন্তু আমরা আরও বেশি করে দিতে চাই, অর্গানাইজড ওয়েতে দিতে চাই এবং কোয়ালিটি এডুকেশনটা এনশিওর করতে চাই ওদেরকে দিয়ে, এবং ওদেরকে যাতে উপরে উঠিয়ে নিয়ে আসা যায়, ভবিষ্যতে নিজের পায়ে নিজে যাতে দাঁড়াতে পারে এবং স্ট্রাকচার্ড ওয়েতে। এইটা জিনিসটা এনশিওর করার জন্য আমরা শিশুদেরকে বেছে নিয়েছি। এবং এডুকেশন নিয়ে আমি এই দেশ থেকে বিদেশে গিয়েছি, এই দেশ আমার কাছে অনেক কিছু পায়, ফেরত দেওয়ার জন্যই এডুকেশনের উপর কাজ করা। এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার। সৌরভ হাসান, শিশু দিবস আমরা পালন করেছি। না, সাবির ভাই যেভাবে বললেন, মানে এইভাবে যদি আমরা যারা সমাজের সুবিধাভোগী মানুষ বলবো, এই সমাজ, রাষ্ট্র আমাদের লেখাপড়ার সুযোগ দিয়েছে, পরিবার দিয়েছে, আমরা যে যার অবস্থানে উঠে এসেছি। তা আমরা যদি এরকম সুবিধাভোগী আর সুবিধা বঞ্চিত শিশু সহ এই মানুষগুলোর কথা চিন্তা করি,
সাহেব ভাই আমেরিকা থেকে মানে বিশ্বের সবচেয়ে ধনী দেশে থেকে সুবিধা বঞ্চিতদের কথা ভাবছেন, কিন্তু আজকে আমরা ঘর থেকে বের হলেই কিন্তু এই সুবিধা বঞ্চিত শিশুদের দেখি। এই আপনার অফিস যেখানে, এই অফিস থেকে পার হলেই আমরা শত শত শিশুকে পাই। তো তাদের প্রথম হচ্ছে মৌলিক চাহিদা, শিক্ষা কিন্তু একটা মৌলিক চাহিদার অংশ। খাদ্য বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য। এই শিক্ষাটা, খাদ্য বস্ত্র তো অবশ্যই খাদ্য বস্ত্র বাসস্থান নিশ্চিত করতেই হবে। বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুর সংখ্যা কত জানি না, তবে দারিদ্র্যসীমার নিচে যারা সার্বিকভাবে সরকারি হিসাবে 20% যদি বলি, তাহলে 4 কোটি মানুষ কিন্তু সুবিধা বঞ্চিত, এবং 4 কোটি পরিবারের যে শিশু 1 কোটি হবে বা তার চেয়ে বেশি হবে। তো এদের জন্য আমরা কি করছি? সরকারের কিছু প্রথাগত কর্মসূচি আছে, সেই কর্মসূচি পালন করে, কিন্তু তা কতটা পৌঁছতে পারে? সেক্ষেত্রে কিন্তু সমাজের দায়, সমাজের উদ্যোগ, এই যে ব্যবসায়ী মহল, সমাজের যারা ধনবান ব্যক্তি, তাদের এই দায়িত্ব। খুবই ভালো একটা প্রসঙ্গ তুলেছেন আপনি। মানে এই যে সমাজে যারা বিত্তবান, যারা সাপোর্ট করতে পারে, যেমন ডক্টর সাবির মজুমদাররা যেরকম ওখানে ডায়াসপোরা, ওনারা যুক্তরাষ্ট্রের নিশ্চয়ই, আপনারা কিভাবে ওখান থেকে সাপোর্টটা দেন বাংলাদেশের মানুষকে? এটা একটু লম্বা স্টোরি, আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। আমরা তো যখন শুরু করেছি নিজেদের পকেট থেকে পয়সা দিয়ে ফান্ড কালেকশন তৈরি করে, তারপর স্কুল 1-2টা স্কুল দিয়ে শুরু করেছি, রুরাল স্কুল, গ্রামীণ স্কুল। কিন্তু আমাদের গোলটা ছিল সুবিধা বঞ্চিত সবাই যাতে হয়, গ্রামীণ এবং বস্তিবাসী যারা যে সমস্ত স্কুল আছে তাদেরকে। তো টাকা পয়সা তোলাটা কঠিন ছিল শুরুতে। সেই সময় ব্যক্তিগত উদ্যোগে বা ফ্রেন্ডদের সার্কেলে, পারিবারিক সার্কেলের ভিতর থেকে টাকা পয়সা আসতো। এখন তার বাইরেও অনেক বড় ধরনের ডোনার আছে যারা আমাদেরকে হেল্প করে, বিকজ তারা আমাদেরকে বিশ্বাস করে। আগে যারা $5 দিত, তারা $5,000, $10,000 দিতে এখন আপত্তি নাই। কিন্তু ওইটা এনাফ না, সেই জন্য আমরা ওইখানে যে মাল্টি ন্যাশনাল কর্পোরেশনগুলো আছে তাদের কাছ থেকেও আমরা ডোনেশন আজকাল পাই, কিন্তু সেটার প্রসেসটা কমপ্লিকেটেড, অনেক ধরনের কাঠখড় পোড়াইতে হয়, গ্র্যান্ট প্রপোজাল লিখতে হয়। তারা আমাদেরকে তখন সেভাবে সেই কন্ডিশন, মানে কোনো কিছু ফ্রি মানি নাই পৃথিবীতে, কিন্তু তাদের কন্ডিশন হলো যে ইউ হ্যাভ টু শো দ্য ডেটা, মানে রেজাল্ট কি, তার ইম্প্যাক্টটা কি, সেটা যদি দেখান তাহলে $5,000 জায়গায় $50,000 দিতে তাদেরও আপত্তি নাই। তো আমরা সেই লেভেলে পৌঁছেছি টু সাম ডিগ্রি। সেই কারণে ফান্ড কালেকশন হয় এবং এই ফান্ডের মাধ্যমে প্রজেক্ট ডেভেলপমেন্ট হয়। বিভিন্ন স্কুলে আমরা যাই, কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, যেখানে বাংলাদেশের কনটেক্সটে অনেকে সেই প্রজেক্ট ম্যানেজমেন্টের যে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, সেটা অ্যাকনোলেজ অনেকে করে না। তারা মনে করে যে টাকা দেন, দ্যাটস ইট। কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা বলেন, ডেটা চান, ইম্প্যাক্ট চান, এত কিছু কেন? কিন্তু আমরা সেটা এনশিওর করে এক প্রজেক্ট থেকে আরো 10টা প্রজেক্টে যেতে চাই। সেই কারণে আমাদের সাস্টেইনেবিলিটি, প্রসেসটা এনশিওর করা, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা, অ্যাবসলিউটলি, এবং সাস্টেইনেবিলিটি, স্কেলেবিলিটি, এগুলো আমাদের প্রাইমারি প্যারামিটার। আচ্ছা, ডক্টর জাফরুল্লাহ, আপনার প্রশ্ন, আপনি স্বাস্থ্য খাতে পরিবর্তনের জন্য কাজ করেন, রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তনের জন্য কাজ করেন, মানে আপনার পরিবর্তনের আকাঙ্ক্ষা সর্বক্ষেত্রেই আমি দেখি। এই যে উনি বললেন যে তাদের আকৃষ্ট করা বাংলাদেশের প্রতি, ওনার বিদেশে বসে দেশের কল্যাণের জন্য ওনারা একটা সেগমেন্ট ধরেছেন, আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের জন্য কাজ করছেন, তাদের শিক্ষার জন্য। কিন্তু আমার মনে আছে যে যেমন ব্যারিস্টার রফিকুল হক সাহেব, উনি যখন বিদেশে যেতেন, উনি হসপিটাল বানানোর জন্য ওই যারা ডায়াসপোরা আছে ওদের কাছে হাত পাততেন, এবং ওখান থেকে উনি অর্থ সাহায্য নিয়ে এসে এখানে ইয়ে করতেন। তো এই ধরনের মানুষ যারা অনেক বেনেভোলেন্ট বা অনেক অল্ট্রুইস্টিক মেন্টালিটি মানুষ আছেন, যারা সাপোর্ট করতে চায়, কিন্তু প্রসেসের কথা বললেন, এনাদেরকে আকৃষ্ট করার কোনো চেষ্টা মানে কিভাবে করা যায় আরো বেশি? এটা যে স্বাধীন, উনি খুবই ভালো কথা বলেছেন। ওনার দেশের প্রতি ওনার কর্তব্যটা উনি স্মরণ রেখেছেন, যে যেই দেশ ওনাকে আজকে এত বড় করেছে, পৃথিবীর সবচেয়ে এমন জায়গায় নিয়ে গেছে, পরিচিত করেছে, কিন্তু ওনার ভিতরে আকাঙ্ক্ষাটা রয়ে গেছে এই দেশের সাধারণ মানুষকেই করা। তবে এখানকার একটা অসুবিধা হলো, এই দেশে আমাদের এখানে ইচ্ছা থাকলেও ভালো কাজ করা বড় কঠিন ব্যাপার। আমি একটা ছোট উদাহরণ দিই। আমেরিকাতে কিছু ডাক্তার, তারা কিছু যন্ত্রপাতি পাঠিয়েছিলেন, তারা ওটাকে দান করেছেন, 1 পয়সাও নেই। ওটা খালাস করাতে আমার 2 বছর লেগেছে। মানুষের ধৈর্য চুটি করে, ওইদিকে যারা তাকে দিয়েছে
যে হাসপাতাল দিয়েছে, তাহলে কি হলো? এখনো জাহাজে পড়ে আছে না। উনারিটা আমরা ভ্যাকসিন পাওয়ার জন্য তো কিছু ইউএস যারা ডায়াসপোরা ডক্টরস তারা কিন্তু হেল্প করেছে আমাদের বাংলাদেশে অবশ্যই না, আমাদের সবকিছুর ব্যাপারেও আছে, কিন্তু এখনো আমাদের আমরা কেন জানি এখনো উন্মুক্ত হতে পারছি না। উনি যেমন আজকে এসছেন যে এটা আগামী নিয়ে, এটা আমাদের সরকারের ছুটে যাওয়া উচিত, বলা উচিত আমরা কি কি করতে পারি আপনাকে, এবং আমাদের কিন্তু অনেক কাজ বাকি আছে। আজকে দরিদ্রতার সীমা এত বেশি রয়ে গেছে, 20% তারা স্কুল কলেজ স্বাস্থ্য পাচ্ছে না। 20% লোককে পিছনে ফেলে কখনো দেশ অগ্রসর হবে না। এর ফলে কি হয়েছে, দেশে আজকে কিশোর গ্যাং হচ্ছে নানা সবই জন্য। তবে আমি এই উদ্যোগটাকে প্রশংসা করছি এবং সরকারের কাছে আবেদন করছি সব জায়গাতে খালি সন্দেহবাতিক না হওয়া, আপনার এই ভালো কাজটাকে খোলা মনে দেখা, তাকে যা যা সাহায্য দরকার সাহায্যটা করা, তাহলে অনেক বিদেশিরাও আমাদের সাহায্য করবে। এবং আমাদের আজকে এই 20% দরিদ্র মানুষকে পিছনে ফেলে দেশ কখনো আগে বাড়তে পারবে না। আমাদের সবাইকে দরকার। জনাব হাসান, এই যে ভালো কাজগুলোকে প্রমোট করা আর কি, হি ইজ নট এ লোন এক্সেপশন, এরকম আরো অনেক সংগঠন আছে কাজ করছে। অনেক সংগঠন আছে অনেক দেশের। জাফরুল ভাই যে কথাটা বললেন, একটা হচ্ছে সরকারের করণীয়, মানে প্রশাসনের, তাদের উচিত যে আইনি বাধ্যবাধকতাগুলো শিথিল করা, যত দ্রুত বা যত সহজে এটি আনা যায়। বিদেশি সাহায্যের ক্ষেত্রেও এটি সবাই নিশ্চয়ই জানেন যে ওখান থেকে টাকা পাঠাতে কি সমস্যা। আমাদের এনজিও বড় নানা রকম আমলাতান্ত্রিক জটিলতা আছে। তবে আরেকটি ব্যাপার যেটা সবাই বললেন, সেটা কিন্তু আমাদের যে এখানে যারা কাজ করেন তাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে। এই যে হিসাবটা দেয়া, এই যে ডাটা দেয়া, দায়বদ্ধতা, দায়বদ্ধতা আমরা সরকারের কাছে চাই, আমরা আমেরিকার কাছেও চাই, জাতিসংঘের কাছে চাই, কিন্তু নিজে যখন কাজটা করি তখন সেই দায়বদ্ধতাটা যাতে হয়। তো এটা বাঙালির সবার না, এক ধরনের আছে যে বিদেশি টাকার বিষয়ে আসলে আরো একটু আমরা করি, উদাসীন থাকি যে এটা আবার হিসাব দিতে হবে কেন। আসলে উচিত যে প্রতিটি আমি যা কাজ আমি কি করছি সেটা আমার কাছে হিসাব দেয়া, এবং কোনো সংগঠনের কাজ করলে কোনো বিদেশি অর্থ সাহায্য নিলে সেটা তো আরো বেশি হিসাব দেওয়া দরকার। সার্ভে খুবই ভালো উদ্যোগ নিচ্ছেন। দেখুন ইউরোপে এই যে আমরা বিভিন্ন এনজিও, অক্সফাম বা অন্যান্য সংস্থার মাধ্যমে যে টাকা পাই, তারা 1 পাউন্ড বা 1 ইউরো দান করে, সেটা কিন্তু আমাদের এখানে আসে। তারা জানেও না যে তারা জানে যে বাংলাদেশ একটা গরিব দেশ, সেখানে সুবিধা বঞ্চিত মানুষ আছে, শিশু আছে। এখন শিশুর বিষয়টা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। যাদের বয়স হয়েছে তারা এখন নিজেকে গড়ে তুলতে পারবে না নতুন করে, কিন্তু শিশুদের গড়ে তোলার দায়িত্বটা কিন্তু এই বলবো যে শিশুদের যারা অভিভাবক, এই অভিভাবক যে শুধু পরিবারে নয়, বাবা মা নয়, রাষ্ট্র কিন্তু এক ধরনের অভিভাবক, সমাজ অভিভাবক। সেই সমাজের সবাই দায়িত্ব পালন করা, মানে প্রাতিষ্ঠানিক অভিভাবকত্বটা, যেটা সাহেব ভাই বললেন যে মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন থেকে তারা যেভাবে অর্থ পাচ্ছে, আমাদের এখানে কর্পোরেট হাউস কিন্তু এখন বেশ শক্তিশালী, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা তারা এই কি বলে। কিন্তু আমাদের দেশে আবার কর্পোরেট হাউসগুলোর আবার সিএসআর এর ক্ষেত্রে ট্রান্সপারেন্সির অভাব আছে। মানে সেটাই তারা ইন এক্সচেঞ্জ তারা হোয়াট দে ওয়ান্ট টু রিয়ালাইজ, এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। একটা হচ্ছে সরকারের দিক থেকে আছে, এমনকি সরকার ওই যে সন্দেহবাতিকতা, তার থেকে দূরে চলে আসতে হবে যে কে কাকে সাহায্য দিচ্ছে। আবার যে বিষয়টাই আমি জানি না সাহেব ভাই এই অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন কিনা, এই প্রক্রিয়ার সাথে ক্ষমতাসীন দলের লোক, প্রভাবশালী ব্যক্তি, প্রশাসনের লোক যুক্ত থাকতে হয়, না হলে এটি কাজটা হয় না। তেমন মনে হয় যে এর থেকে বেরিয়ে আসা, এবং যত আমরা সাহায্য, এবং একসময় আমরাও এরকম চিন্তা করতে পারি যে আমাদের এখানকার শিল্পপতি ধনিক গোষ্ঠী বাইরে সাহায্য দিবে, বাইরের শিশুদের। ডক্টর সাবির মজুমদার, আপনারা যে এটা একটা শিক্ষাভিত্তিক প্রতিষ্ঠান এবং এটা অরাজনৈতিকও বলছেন, তো কীরকম নেটওয়ার্ক, এবং আমরা যতটা শুনলাম যে এটা ভলান্টিয়ার বেস,
মানে সবাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছেন, কিভাবে অপারেট করে? আচ্ছা, এটা আমরা শুরু করেছি সম্পূর্ণভাবে স্বেচ্ছাসেবীমূলক অনুষ্ঠান মানে প্রতিষ্ঠান হিসাবে, কিন্তু সেটা একটা সার্টেন লেভেল পর্যন্ত সেটা মেনটেন করা যায়। যখন আপনি একটু বড় হন, সেটার কিছু এস্টাবলিশমেন্ট দরকার হয়, মনিটরিং দরকার হয়, ডেটা কালেকশনের ব্যাপার হয়, তখন সেটা সম্পূর্ণভাবে স্বেচ্ছাসেবীমূলক রাখা কঠিন হয়ে দাঁড়ায়, অসম্ভব হয়ে দাঁড়ায়। তা আমাদের একটা অফিস আছে, আমাদের কিছু পেইড এমপ্লয়ি আছে এখন ঢাকায় প্রায় 17-18 জনের মতো, কিছু ইন্টার্ন আছে, আরও কিছু আনপেইড নন পেইড ভলান্টিয়ার আছে। সব মিলিয়ে প্রায় 200 থেকে 300 ভলান্টিয়ার ডে টু ডে বেসিসে ইনভলভ থাকে। তো সেই অর্থে এটা সম্পূর্ণভাবে যে স্বেচ্ছাসেবীমূলক যেটা বলছেন 100% না। তা আমাদের কিছু ওভারহেড কস্টও আছে সেই কারণে। এক সময় আমরা 0% ওভারহেডে কাজ করেছি, মানে হলো যে $100,000 হইলে 100,000 পুরোটাই বাচ্চাদের জন্য যেত শিক্ষার জন্য। এখন সেটা 10% ওভারহেডে খরচ হয়। কাজে এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন, কিন্তু 10% যদি মেনটেন করতে পারি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, এমনকি বাংলাদেশের স্ট্যান্ডার্ডে, উই আর ডুইং ভেরি গুড। কিন্তু সেটা আমরা ওই লেভেলে মেনটেন করতে চাই। এই মুহূর্তে আমাদের $500,000 মতো কাছাকাছি অ্যানুয়াল বাজেট, US$, বলছি। কাজেই আমরা চাচ্ছি যে আগামী 2-1 বছরের ভিতরে আমরা সেটাকে $1 মিলিয়ন কনটেক্সটে নিয়ে যেতে চাই, এবং আগামী 10 বছরে যাতে 1 লক্ষ শিশু আমাদের এই সুবিধাটা পেতে পারে শিক্ষার জন্য, প্রাথমিক এবং মানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, এই লেভেলে আমরা কাজ করি। উচ্চ মাধ্যমিক হলো আমাদের লিমিট, ওর তার উপরে আমরা যাই না। কারণ বাচ্চাদের বেছে নিলেন কেন? বাচ্চাদের বেছে নেওয়া হলো যে বাচ্চারা হলো ভবিষ্যৎ জাতির, এটা সবাই জানে, নতুন করে বলার কিছু নাই। বিশেষ করে সুবিধাবঞ্চিত বাচ্চাদের, ওদের যদি আমরা ঠিকমতো না করতে পারি, মানে ট্রেন আপ এডুকেশন না দিতে পারি, ট্রেন আপ না করতে পারি, স্কিল ডেভেলপমেন্ট না করতে পারি, আপনার 25% পপুলেশন সবসময় আপনার আন্ডার প্রিভিলেজ থাকবে, গরিব থাকবে, এই জাতি এই গরিবই থেকে যাবে। তো সেটা যদি আপনি সাইকেলটা ব্রেক যদি করতে না পারেন, তাহলে কিন্তু ভবিষ্যৎ আপনি কখনো উন্নত দেশে রূপান্তরিত হতে পারবেন না। এই কারণে শিশুরা এবং সুবিধাবঞ্চিত শিশুরা এবং আলটিমেটলি সব শিশুরাই আমাদের আওতাভুক্ত। জি, ডক্টর জাফরুল্লাহ, ওনারা শিক্ষার জন্য এরকম আরো সংগঠন আছে, আপনি স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ করে আপনার মনোযোগ, আপনিও এই ধরনের কার্যক্রমের সঙ্গে খুব নিবেদিত হয়ে কাজ করছেন। এরকম সংগঠনগুলোকে, স্বাস্থ্য খাত তো আন্ডার প্রিভিলেজ চিলড্রেন যারা আছেন বা তাদের জন্য তো স্বাস্থ্য খাত তো একটা বড় ধরনের সাপোর্ট দরকার। এমনকি সংগঠন আপনি দেখেন যারা এরকম ডায়াসপোরাদেরকে সাহায্য নিয়ে বা ইন্টারন্যাশনাল আছে, ইউএন বডি আছে অনেকে, বাট ওরকম আর কি এনাদের মতো একটু আমি কারেক্ট করি, ইউএন বডিরা স্বাস্থ্যের ক্ষেত্রে ওনাদের উৎসাহটা খুব কম। আচ্ছা, শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আমাকেও যদি আজকে ক্ষমতা দেওয়া হতো, আমার মোর ইনভেস্টমেন্ট করতাম আমি শিক্ষাতে। এই শিক্ষাই কিন্তু আমাদের পরিবর্তনটাকে, সেই জন্য ওনাদের এই উদ্যোগটাকে আমি কিন্তু অত্যন্ত প্রশংসা করছি, কংগ্রেচুলেট করছি। আজকে আমাদের দেখা দরকার এই গরিবের বস্তির ছেলেটা যাতে বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, বস্তির ছেলেটা যাতে বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। আজকে আমাদের দেখা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা গরিব মানুষের ছেলে মেয়ে আসতে পারে, আমাদের ছেলেমেয়েরা যেতে পারছে। সুতরাং আজকে শিক্ষার ক্ষেত্রে যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাও আসতে পারে, অন্য আছে না আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, তাহলেও ইটস নট আসলে সত্যি কথা না। যেমন কি ধরেন নূরের বাড়ি, এখানে আমি সেখানে গেছি, তার ডাঙ্গাবেলি পেয়ে গেছি, সে হলো একমাত্র ছেলে যে ওখান থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। একটা বিরাট একটা সেখানে 2.5 থেকে 3 লাখ লোকে দিয়ে আছে। আমাদের শিক্ষার ক্ষেত্রে ওই জন্য ওনার ইটাকে খুবই আমি গুরুত্বপূর্ণ মনে করছি। সেই ঠিক একইভাবে স্বাস্থ্য ব্যাপারে আজকে দেখেন, কালকে আপনাদের পত্রিকায় ছিল যে একটা ডেঙ্গুর চিকিৎসার জন্য 2 লাখ 2.5 লাখ টাকা খরচ হচ্ছে। এই যে একটা অবাস্তব অকল্পনীয় একটা ব্যয়। সরকারের এইসব জায়গাতে কোনো ডেঙ্গুতে আছে কি, একটা ডেঙ্গু টেস্ট করতে হবে, টেস্ট করে পরে প্যারাসিটামল খাওয়াতে হবে, খুব খারাপ হলে রক্ত দিতে হবে। এই জন্য 2.5 লাখ টাকা কোথা দিয়ে খরচ করবেন আপনি? এইসব জিনিসের ব্যাপারে সরকারের কোনো রকম জবাবদিহিতা নেই। আর দ্বিতীয়ত আমাদের দেশে এখন কিন্তু আমাদের দেশের একটা অবস্থাপন্ন শ্রেণী আছে, আমরা যখন ডায়ালিসিস ইউনিটটা করি, এটা অত্যন্ত এক্সপেন্সিভ।
একবার ডায়ালিসিস করতে প্রায় ২,৫০০ টাকা খরচ হয়, সপ্তাহে ৩ বার করতে হয়, কয়জনে করাতে পারে? তো এই জায়গায় সাহায্য ছাড়া এটা সম্ভব না। একটা বিষয় আসছি ডক্টর জাফরুল্লাহ, আপনি বলছেন যে আপনার যে প্রজেক্টগুলো নেন এগুলো এই ধরনের স্কেলেবল হতে হবে, মানে এটা সাস্টেনেবল হতে হবে। এটা তো আপনারা হয়তো এটা মিন করতেছেন, আমরা কিন্তু আমাদের কাগজপত্রে এরকম সব পেপারই থাকে যে কোনো প্রকল্প সাস্টেনেবল হতে হবে, ভায়াবল হতে হবে, এটা স্কেলেবল হতে হবে। কিন্তু যে রিপ্রডিউসিবিলিটি যেটা, এটা কিভাবে ভাবছেন আপনারা? এই মডেলগুলোকে আরো কিভাবে ছড়িয়ে দেওয়া যায়? খুব ভালো প্রশ্ন। আমাদের একটা R&D উইং আছে, এবং তার আগে R&D উইংয়ে যাওয়ার আগে আমি এভাবে বলি, আমাদের প্রজেক্টগুলিকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো যে পাইলটিং অথবা ইনিশিয়েটিভ স্টেজ, তারপরে প্রজেক্ট স্টেজ আর একটু ম্যাচিউর হওয়ার পরে, তারপরে প্রোগ্রাম স্টেজ। অনেকগুলি প্রজেক্টের কম্বিনেশন একটা প্রোগ্রাম হয়। এরকম একটা প্রোগ্রাম বা R&D উইং আছে আমাদের। আমরা বলি আগামী এডটেক বা এডুকেশন টেকনোলজি। আমরা কাজটা শুরু করেছিলাম বিশ্ববিখ্যাত খান একাডেমির সাথে। এই খান একাডেমির যে অনলাইন ভিডিওগুলো ছিল, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, অন্যান্যগুলো আছে, কিন্তু এই 3টাতে আমাদের ফোকাস ছিল শুরুতে। ওগুলাকে ট্রান্সলেট করে লোকালাইজ করে বাংলাদেশের কনটেক্সটে গ্রেড লেভেলে কিভাবে অ্যাডপ্ট করা যায় এবং ইমপ্লিমেন্ট করা যায়। টিচারদেরকে ট্রেনিং করে, বাচ্চাদেরকে ট্রেনিং করে ক্লাস লেভেলে। অনলাইন এবং অফলাইন দুইটাই আমরা টিচার্স ট্রেনিং আমাদের আছে। অনলাইন অফলাইন দুটোই করছি, কিন্তু ওটা শুরু হয়েছিল খান একাডেমির সাথে পার্টনারশিপের ভিত্তিতে, এবং প্রোগ্রামটার নাম ছিল খান একাডেমি বাংলা বা সংক্ষেপে KAB। কিন্তু আমরা এখন নিজেরাই করছি ওই ধরনের কাজ, নিজেরাই কন্টেন্ট ডেভেলপ করছি। এখনো আছে, কিন্তু আমরা খান একাডেমির বাইরেও আরো অনেক অর্গানাইজেশনের সাথে কাজ করছি, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, যেমন ইউনিসেফ, যেমন ব্র্যাক, যেমন ADB, যেমন গ্রামীণ ফোন। এদের সবার সাথে আমাদের কম বেশি একটা পার্টনারশিপ হয়েছে গত 10 বছরে, এবং সেটা গ্রো হচ্ছে। এবং আমি যেটা বলার চেষ্টা করছি যে স্কেলিংটা এবং ওই কোয়ালিটি এডুকেশনের ব্যাপারটা আমরা ওইভাবে এনহান্স করার চেষ্টা করছি আমার অন্যান্য বেসিক বা ফ্ল্যাগশিপ প্রোগ্রামের সাথে, যাতে পুরো জিনিসটা উঠে আসে। আমাদের স্কুল লেভেলে তো হবেই, ন্যাশনাল লেভেলে যাতে হয়। একটু বুঝতে চাই, সেটা হলো যে ধরেন যে স্কেলেবিলিটির প্রশ্ন যখন আসে, যেসব বাচ্চাদেরকে ধরেন আপনারা সাপোর্ট দিচ্ছেন, এরা মানে 10 বছর ধরে যেহেতু করছেন, এরা কোন লেভেলে, মানে এদের মধ্যে কোনো ড্রপ আউট আছে কিনা, বা এরা কোনো লিভ আউট হয়ে যাচ্ছে কিনা? ড্রপ আউট তো অবশ্যই আছে। ড্রপ আউটের পরিমাণটা কমেছে আমাদের ইন্টারভেনশনের কারণে, কিন্তু ড্রপ আউট আছে। এবং কোভিড-19 কারণে, প্যান্ডেমিকের কারণে ড্রপ আউট রেটটা বেড়েছে। এবং বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অল্প বয়সের মেয়েদেরকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, ওরা আর কখনো ফেরত আসছে না। এবং ওর বাইরেও কিছু ছেলে বা মেয়ে ড্রপ আউট করছে অন্য কারণে, আর্থিক কারণে, বা তাদের সাংসারিক সংকটের কারণে, মানে প্যারেন্টদের প্রবলেমের কারণে তাদেরকে অন্য কাজে লাগাচ্ছে। এডুকেশনটা ইম্পর্টেন্ট তখন না তার কাছে, কারণ তার বেঁচে থাকাটাই মোর ইম্পর্টেন্ট। তা আমরা সেই ক্ষেত্রে ওদেরকে কোভিডের সময়, প্যান্ডেমিকের সময় আর্থিকভাবে এবং ম্যাটেরিয়াল দিয়ে, মানে চাল ডাল দিয়ে হেল্প করার চেষ্টা করেছি, জীবিত রাখার চেষ্টা করছি। কাজে উই ডিড এ গুড জব ইন দ্যাট রেসপেক্ট, বাট নট এনাফ। সেখানে ড্রপ আউট আছে। আমাদের বাচ্চাদের ভিতরে অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে এর ভিতরে। এটা আমাদের জন্য একটা বড় পাওনা, এটা এক্সাম্পল। কিন্তু আমরা সেই এক্সাম্পলগুলো যদি রিপ্লিকেট করতে পারি অন্যান্য বাচ্চাদের জন্য, অন্যান্য স্কুলগুলোতে, যেগুলা নতুন প্রজেক্ট হিসাবে আমরা অ্যাডপ্ট করেছি, এবং সেই ক্ষেত্রে কোয়ালিটি এডুকেশন এবং অ্যাট্রাকটিভ এডুকেশন, ইন্টারঅ্যাক্টিভ এডুকেশন কিভাবে হয়, এগুলো নিয়ে আমরা অনেক বেশি এক্সপেরিমেন্ট। আচ্ছা, এই প্রসঙ্গটা আসবো একটু। এই যে বলছে যে মানে আরো ইনোভেটিভ ওয়েতে এই প্রকল্পগুলো নেওয়া, আপনি কি দেখেন নাকি যে আপনার অভিজ্ঞতায় যে কতটা ইনোভেটিভ ওয়েতে আমরা এই বাচ্চাদেরকে, বা এই সব ক্ষেত্রেই আর কি, শুধু শিক্ষা নয়, অন্যান্য ক্ষেত্রে কথাও বলছি না, আমাদের এখানে যেমন সমন্বিত কর্মসূচি যেন ব্র্যাক করে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই তিনটাকে সমন্বিত করা। অর্থাৎ যে শিক্ষা নেবে সে স্বাস্থ্যসেবাও পাবে, আবার সে ভবিষ্যতে যাতে কর্মসংস্থান দক্ষ হতে পারে সেই প্রশিক্ষণও দেওয়া হয়। প্রথম আলো ট্রাস্টের একটা প্রোগ্রাম আছে, অদম্য মেধাবী, এবং তারাও কিন্তু এই সাবির ভাই যেমন বললেন যে বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং পড়েছে, এরাও কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে গিয়েছে। এখন সেক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, যেমন প্রথম আলো ট্রাস্টের সংখ্যা কম, 1000 বা 500, এটা যে যতটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়, তদারক করা যায়, কিন্তু যদি এটা 10,000 হয় তাহলে করা যায় না।
সেই কাঠামোটা সক্ষমতা ই করা। আর স্বাস্থ্যের ব্যাপারে একটা বলবো, যেটা জাফরুল ভাই শুরু করেছেন তার ওখানে, সেটা হচ্ছে স্বাস্থ্য বীমা। এখন সাবির ভাই যদি 10,000 এই সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা নিয়ে থাকে, তাদের কাছ থেকে মানে তাদের যে জন্য যে বরাদ্দ, সেখানে আর 1 টাকা যোগ করা বা 5 টাকা যোগ করা, যেটা তার স্বাস্থ্য বীমার জন্যে, এবং সে যখন অসুস্থ হবে চিকিৎসা পাবে। এটার সাথে কিন্তু আরেকটু আমার মনে হচ্ছে যে সাবির চিন্তা করতে পারেন যে এটা কিভাবে শিক্ষার সাথে স্বাস্থ্যটাকে কিভাবে যোগ করা যায়। আর তারা কোনো না কোনো ঘরে আছে, পরিবারে আছে, সেটা তো তাদের, কিন্তু শিক্ষার সাথে স্বাস্থ্যটা জরুরি। এন্টারটেনমেন্ট এটা কিন্তু এক ধরনের আমাদের পরিবারে, যত গরিব পরিবারই হোক, এক ধরনের এন্টারটেনমেন্ট আছে। সেটাকে কিছু এর যে সেখানেও প্রশিক্ষণ, তার রসদ, তার যেমন আমাদের শিক্ষা, আমরা গ্রামে যখন বিদ্যালয়ে পড়েছি, এই বিভিন্ন দিবস বার্ষিকীতে যে ধরনের আছে, এটা আমার মনে হচ্ছে যে এই সুবিধাটা নিশ্চয়ই সুবিধাবঞ্চিত শিশুদের যে সব স্কুল, সেখানে সেখানে একটা প্রতিযোগিতা করা, পুরস্কার দেওয়া, এবং কার কোথায় ঝোঁক আছে, কোথায় তার প্রতিভার বিকাশ হবে আমরা জানি না। এই শিশুদের মধ্যে কেউ ভালো খেলোয়াড় হতে পারে, কেউ ভালো শিল্পী হতে পারে। সুতরাং এটি নার্সিং করা, এটিকে অনুশীলন করা, তাদেরকে এই সুযোগটা দেয়া, প্রমোট করা। তো এই ক্ষেত্রে আবার ওই যে এখানে হয়তো 2-3 জন শিক্ষক আছে, তার মধ্যে একজন গানের শিক্ষক আছেন কিনা, বা গানের শিক্ষক নেওয়া হবে কিনা। তবে এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু অনেকে, আমি মনে করি যে স্বেচ্ছাশ্রম দিতেও রাজি হবে। ডক্টর সাবির মজুমদার, আপনি আগের পার্টি বলছিলেন যে কিভাবে অ্যাট্রাকটিভ করা যায় আর কিভাবে ইনোভেটিভ আইডিয়াস জেনারেট করা যায়। তাই আপনারা তো একটা উন্নত দেশে আছেন, নানা ধরনের ভাবনা চিন্তা আছে, সেগুলো ওখান থেকে চিন্তাগুলোকে বাংলাদেশে উপযোগী করে রেপ্লিকেট করা বা সেগুলোকে অ্যাডাপ্ট করার ক্ষেত্রে হয়তো সাহায্য করতে পারেন। কিরকম ভাবনা সেই ক্ষেত্রে আপনাদের? এখানে অনেক ধরনের ভাবনা আছে, এবং বাংলাদেশের কনটেক্সটে বাংলাদেশের বাচ্চাদের জন্য, বিশেষ করে সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য অ্যাডাপ্ট করা একটু কঠিন কাজ, কিন্তু আমরা করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, এবং আমরা বেশ কিছু ফলাফলও পেতে শুরু করেছি। কিন্তু ধরেন আপনার প্যান্ডেমিকের কারণে, আমি আগেই বলেছি, প্যান্ডেমিকের কারণে এই দূরশিক্ষণের ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল, এবং বাংলাদেশ গভর্নমেন্টও অনেক ইন্টারেস্ট নিয়েছে। আমরা তাদের সাথে পার্টনারশিপও করছি। আমরা বাচ্চাদেরকে যেভাবে রিচ আউট করার চেষ্টা করেছি, আমরা টিচারদেরকেও সেটা করছি, এখনও সেটা কন্টিনিউ করেছি। সেই পার্টনারশিপের কারণে ওয়ার্ল্ড ব্যাংক এবং A2I, বাংলাদেশ গভর্নমেন্টের A2I আমাদের সাথে এখন কাজ করছে। আমরা টিচারদেরকে 1000-এর মতো টিচারদেরকে গত 6 মাসে আমরা ট্রেনিং দিয়েছি, ভার্চুয়ালি এবং ইন ক্লাসরুম অলসো। ইটস এ কম্বিনেশন মডেল। এটা হলো টিচারদের কথা বলছি। কিন্তু ইনোভেশনের কনটেক্সটে বাচ্চারা পিছিয়ে নেই। আমাদের স্কুলের যারা সুবিধাবঞ্চিত স্কুলের টিচাররাও এখন আর পিছিয়ে নেই। তারা অনেক কিছু আইটি রিলেটেড মডার্ন টেকনোলজি শেখার চেষ্টা করছে, যেটা 2 বছর আগে 5 বছর আগে অভাবনীয় ছিল। আপনারা সায়েন্স ফেয়ারও করছেন? আমরা সায়েন্স ফেয়ারও করছি, সেটা বাচ্চাদের জন্য ডিরেক্টলি। বিভিন্ন স্কুলের বাচ্চারা আমাদের সাথে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমরা তাদেরকে ইনোভেটিভলি সেটা কিভাবে আরো অ্যাট্রাকটিভ, ইন্টারেক্টিভ করা যায় সেটা চেষ্টা করে যাচ্ছি, এবং ভেরি গুড, এবং রিয়েলি মেক মি ভেরি ইমোশনাল যখন আমরা সেটা দেখি। কারণ ওই জিনিসটা তাদের কল্পনার বাইরে ছিল আগে, এখন সেটা রিয়েল, সেটা তারা দেখতে পাচ্ছে, এবং সেটার জন্য যে ধরনের ইন্টারেস্ট, এক্সাইটমেন্ট সবই আমরা দেখতে পাচ্ছি। সেটা সবারই আছে, কিন্তু আমরা সেটাকে ইগনাইট করার চেষ্টা করছি, এন্ড ইট ওয়ার্কিং। না, কিন্তু সৌরভ ভাই যে একটা বললেন, এটা আপনার কাছে মানে ডাজ ইট সাউন্ড ফিজিবল? কোন অংশটা? এই যে তাদের স্বাস্থ্যের ব্যাপারটাকে ইনকর্পোরেট? অবশ্যই ফিজিবল। ইনফ্যাক্ট আমাদের পিপিআই বলেছিলাম যে এটাকে ওই যে প্রোগ্রাম, প্রজেক্ট, ইনিশিয়েটিভ, সংক্ষেপে আমরা বলি পিপিআই। তার ভিতরে একটা পিপিআই আছে হেলথ ফর এডুকেশন, মিনিং আমাদের বাচ্চাদের যাতে হেলদি থাকে, ওই জিনিসটা এনশিওর করার জন্য আমরা ডক্টরস ফোরাম বা ডক্টরদের সাথে কিছু হেলথ ক্যাম্প করি, আই ক্যাম্প করি, হেলথ ক্যাম্প করি, যাতে ওরা সুস্থ থাকে। সুস্থ না হলে তো স্কুলেই আসবে না, তাহলে তো মেইন পারপাসটাই বন্ধ হয়ে যাবে। আমরা যদি আরো এই ধরনের, তাহলে পার্ট অফ দ্যাট আপনারা তার ফ্যামিলিকেও হয়তো তাদেরকে সাহায্য করার কথা আমরা চেষ্টা করি, বাট লিমিটেড। আমাদের রিসোর্সের অভাব আছে, পার্টনারশিপের অভাব আছে, এবং যারা ক্যাপাবল এই ধরনের সার্ভিস দেওয়ার জন্য, তাদের ইন্টারেস্টটা যদি আরো একটু বেশি হয়, আমাদের সাথে একসাথে কাজ করার ইন্টারেস্ট হয়, আমরা সেটা করতে চাই। সৌরভ ভাই, এখানে ওনারা বলছেন যে যারা হয়তো সবাই ভলান্টিয়ার না, কিছু ওভারহেড কস্ট আছে, কিছু পেইড এমপ্লয়িজ আছেন, ঠিক আছে, সেটা থাকুক, কিন্তু এই যারা ভলান্টিয়ার্স আছেন, কত কিরকম ভলান্টিয়ার আপনাদের?
আমি বললাম 200 থেকে 250 আচ্ছা 250-300 ভলান্টিয়ার। কিন্তু এরকম সংগঠন মানে ভলান্টিয়ারদেরকে উদ্বুদ্ধ করার ব্যাপারে অনেক সংগঠনই কাজ করে, কিন্তু ওই ধরনের ভলান্টিয়ারিজম বাংলাদেশে কতটা ডেভেলপ করেছে? আমরা দেখি যে রোহিঙ্গা ক্যাম্পে যখন দেখি বিদেশ থেকে আসে, তারা ওখানে এসে বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এসে তারা এখানে কাজ করতেছে। আমাদের এখানে ঠিক ওই অ্যামাউন্টের ছেলেমেয়েরা কি এই ধরনের ভলান্টিয়ারিজমে কতটা কিন্তু আছে? যেমন স্কাউট, তাদের আমরা কাজে লাগাতে পারি কিনা? সব এলাকায় স্কাউট আছে, গার্লস গাইড আছে, ধরুন পত্রিকাগুলো এখন বন্ধুসভা, তারপর শুভ সংঘ, নানা রকম সংগঠন আছে। মানে এরা অষ্টম শ্রেণী থেকে 11 শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে যারা বিশ্ববিদ্যালয়ের আগে, বিশ্ববিদ্যালয় আছে, তো এদেরকে কিন্তু কাজে লাগানো যায়। তাদের সাথে এখন সংযোগটা, যেটি সাবির ভাই বললেন, সংযোগ তৈরি করা, মানে একে অপরের সাথে কে কাকে সহায়তা করতে পারে। আবার তাতে এই স্বেচ্ছাসেবকরাও কোনো না কোনো সুবিধা পেতে পারে, যেমন শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে। আমার মনে হচ্ছে যে এই মানে সমাজের বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর সাথে একটু কানেক্টিং ডটস, এটি খুব জরুরি। আমি যেটা দেখছি আমাদের দেশে একটা বয়স্ক, একটা বয়োবৃদ্ধ লোকেরা 65 বছর বয়স, খুব বেশি না, জি, তারা অবসরপ্রাপ্ত, তাদের সময় কাটছে না। তারপরে হলো কি, যে সমস্ত বয়োবৃদ্ধদের আছে সেখানেও তাদের এই না। সেই জন্য ইনাদেরকে যদি আজকে আমি একটা বিজ্ঞাপন করছিলাম যে আপনি কি অবসরপ্রাপ্ত, সময় কাটছে না, আপনার বন্ধু বান্ধব এবং ব্যবসায়ীদের কাছ থেকে দরিদ্র মানুষের জন্য অর্থ সংগ্রহ করুন। ও আপনি তৈরি করছিলেন এটা? হ্যাঁ, তাহলে যেটা হবে কি, যেমন কি ধরেন কত কম খরচে ভালো কাজ করা যায়, কল্পনা করা যায়। মাসে 200 টাকা দিয়ে একটা পুরা পরিবার, 6 জনের পুরা পরিবারের পুরা স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে যদি সে মাসে 200 টাকা করে দেয়। এই সব কাজগুলি কিন্তু 200 টাকা করে আদায় করতে হবে তাকে। এইসব জায়গাতে তাদেরকে স্বাস্থ্য ব্যবস্থাটা দিলে তাদের খরচ হয় কল্পনাতে। একটা রিক্সাওয়ালা আমরা দেখি যে কি অবস্থায়, করুণ অবস্থায়। এইসবের জন্য আমাদের দেশে একদিকে হলো ফিলান্থ্রপি দরকার, আর এদিকে স্বাধীন যে স্কুলে আমাদের গ্রামীণ শিক্ষাও একটা প্রোগ্রাম করে, তারা বেশ ভালো ইনভেস্ট করে। কিন্তু তাদের প্রোগ্রামের সবচেয়ে বড় ডিফেক্ট আমি যেটা দেখি, যারা তাদের সাহায্য পায় তাদের কোনো রকম তাদের একটা প্রতিশ্রুতি দেওয়া উচিত যে সে যদি জীবনে প্রতিষ্ঠিত হয় সে আরেকজনকে সাহায্য করবে। তাহলে হয় কি, তাহলে একে আমরা অপরকে সাহায্যটা করতে পারি। এই সব জিনিসগুলি বাংলাদেশে নাই। আরেকটা তৃতীয় কথা বলে শেষ করতে চাই, বাংলাদেশে এখন একটা আর্থিক অবস্থার উন্নতি হয়েছে, এদের অনেক টাকা পয়সা আছে। কেবল যে ঘুষের, এই দিন পত্রিকায় দেখলাম হলো 300 কোটি টাকা সে সয়লাভ করে দিয়েছে, 15 মাস মাত্র জেল। সুতরাং এইসব জায়গাগুলিতে আমরা যদি ভালো কাজে লাগাতে পারি তাহলে আমার মনে হয় আমাদের দরিদ্রতা যদি না করলে আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। সাবিমুদ্দিন, একদম শেষের দিকে যে আপনারা অর্থ দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, আপনাদের মেধা এগুলো আপনারা ইনভেস্ট করছেন এর জন্য, কিন্তু এই তাদেরকে কিভাবে আপনারা ডায়াসপোরাকে কিভাবে ইন্টিগ্রেট করছেন, মানে তাদেরকে উদ্বুদ্ধ করছেন কিভাবে? এটা একটা কঠিন কাজ, কিন্তু এটা অনেক দিনের কাজ এবং সাধনার কারণে একটা ট্রাস্ট বিল্ড হয়েছে স্লোলি বাট শিওরলি, এবং এটা এক্সপান্ড করছে। এবং আপনি যদি ওই ট্রাস্টটা বিল্ড না করতে পারেন তাহলে ইট উইল গো দ্য রং ডিরেকশন, অপোজিট ডিরেকশন ইন টার্মস অফ মানি অ্যান্ড হেল্প অথবা কোলাবোরেশন। কিন্তু আমরা খুব খুশি যে আসলে আমরা একটা ট্রাস্ট বিল্ড করতে পেরেছি। আমাদের কাজের যে একটা পরিধি আছে এবং একটা যে ইম্প্যাক্ট আছে, আমরা ডেটা বেসড অ্যানালাইসিস, ইম্প্যাক্ট অ্যানালাইসিসে যাচ্ছি, এবং তারা সেই ডেটাগুলি তাদের সাথে আমরা শেয়ার করছি প্রতিনিয়ত। অ্যানুয়াল বেসিস তো অবশ্যই। আমাদের একটা নিউজ লেটার আছে ম্যাগাজিন টাইপের, প্রতি 3 মাসে পাবলিশ হয়, অ্যান্ড ইটস ভেরি ডিটেল ওরিয়েন্টেড, ডেটা বেসড, যাতে আমাদের ডোনারদের সাথে যাতে কমিউনিকেশন রিলেশনশিপটা বিল্ড হয় এবং এনহান্স হয়। তার ভিত্তিতে কমিউনিকেশন ইজ এ 2-way ট্রাফিক, ইফ নট 3-way,
কারণ আমরা বাংলাদেশে কাজ করছি, ওইখানে ডোনারদের সাথে কাজ করছি, আমাদের নিজস্ব নেটওয়ার্ক আছে, অল দ্যাট ইজ অ্যাডিং আপ। মানে হিসাবের বাইরে কিছু নাই, হিসাবের বাইরে কিছু নাই, হিসাবের বাইরে সবকিছুই আর কি ট্রান্সপারেন্ট বলতে পারেন, সবকিছু ট্রান্সপারেন্ট। তো আপনারা একটু আগে আপনি বলছিলেন যে আপনাদের $500,000 মতো আপনারা অ্যানুয়াল বাজেট, সেটাকে আপনারা 1 মিলিয়ন নিয়ে যেতে চাচ্ছেন, এটা কিভাবে সম্ভব হবে? খুবই সম্ভব। এটা কত দিনের মধ্যে? এটা আমি ধরে নিচ্ছি আরো 2 থেকে 3 বছরের মধ্যে হবে, এবং আমরা আগামী 10 বছরের ভিতরে সেটাকে মাল্টি মিলিয়ন ডলার যাতে অ্যানুয়াল বাজেট হয়, এটা আমাদের একটা টার্গেটের অংশ। আচ্ছা, একটা বুদ্ধি আর কি, সেটা বলছে যে আপনি যেরকম বিভিন্ন কি বল যে মাল্টি ন্যাশনাল বা আমেরিকান কন্টেক্সে তাদের কাছে অ্যাপ্রোচ করছেন, নানা প্রসিডিওর মেনটেন করে যেতে হয়, অন্য যারা সংগঠন যারা কাজ করে তারা কিভাবে রিচ আউট করতে পারে? এরকম বেনেভোলেন্ট যারা ফিলান্থ্রপিক অর্গানাইজেশনস আছে, এটা খুবই কম্পিটিটিভ ওয়ার্ল্ড, সবাই পারে, ডোর ইজ ওপেন ফর এভরিবডি, ঠিক আছে? এখন কে কোনভাবে কোন চ্যানেলে কিভাবে সেটা পার্সু করছে যার যার ব্যাপার, করছে অনেকেই, কিন্তু আমরাও করছি, কিন্তু আমরা যে সব জায়গায় সাকসেসফুল তা নই। আমাদের যে ডেটা কোনো কোনো জায়গায় এনাফ আছে, দে আর হ্যাপি, কোনো কোনো জায়গায় তাদের কনটেক্সটে নট এনাফ। সো উই আর ওয়ার্কিং অলওয়েজ, এভরি ডে, এভরি উইক, এভরি ইয়ার। এই ডেটার ক্ষেত্রে আপনার কি ধরনের সাপোর্ট দরকার? মানে আমাদের বাংলাদেশে সেই রিসার্চগুলো, হ্যাঁ, এই সাপোর্টগুলো আমরা যদি একাডেমিক্যালি কোনো ইউনিভার্সিটি লেভেলে বা ইনস্টিটিউশন লেভেলে, গভর্নমেন্ট লেভেলে করতে পারি পার্টনারশিপের বেসিসে, ইট উইল অটোমেটিক্যালি গ্রো অর্গানিক্যালি। তো সেই কনটেক্সটে আমরা যেতে চাই, আমরা সবসময় পার্টনার খুঁজে বেড়াচ্ছি যাতে এইখানে লোকাল কনটেক্সটে, ন্যাশনাল কনটেক্সটে, এমনকি ইন্টারন্যাশনাল কনটেক্সটে পার্টনারশিপটা ডট, যেটা আপনি একটু বলেছেন কানেক্টিং দ্য ডট, সেটা আমরা সবসময় করছি, আরো করতে চাই, এবং দ্যাট উইল শো যে ইয়েস উই আর এ ক্রেডিবল অর্গানাইজেশন, উই আর ন্যাশনাল বেস অর্গানাইজেশন। এবং সত্যিকার অর্থে আমাদেরকে এডিবি অ্যাপ্রোচ করেছে, এডিবির কেউ একজন অ্যাপ্রোচ করেছে যাতে আমরা রিজিওনাল বেসিসে সার্ক রিজিয়নে কাজ করতে পারি কিনা তাদেরকে সার্ভ করার জন্য, আন্ডার প্রিভিলেজ চিলড্রেন কনটেক্সট। দ্যাটস ভেরি গুড। কিন্তু সৌরভ ভাই, আমরা একদম শেষের দিকে, এই যে ওনাদের আগ্রহটাকে তো ক্যাপিটালাইজ করে যদি সরকার, বা এদেরকে যদি আরেকটু সাপোর্ট করে, উদ্বুদ্ধ করে বা ওয়েলকাম করে, তাহলে তো মনে সরকারের উপরেও চাপ কমে যায় না? সেক্ষেত্রে তারা যে কাজটা করছে, ধরেন আমি তো আজকের আগে জানতাম না যে ছবি ভাইরে এত বড় একটা কাজ করছে, সম্ভবত জাফরুল ভাই জানতেন না। তাই এইটা জানানো মানে সেক্ষেত্রে গণমাধ্যমের, আমাদের গণমাধ্যমের একটা ভূমিকা আছে। আজকে আপনি অনুষ্ঠানের মাধ্যমে এটা কিন্তু এই এনটিভির দর্শকরা দেখবে, প্রথম আলো যদি নিউজ করে, অন্য পত্রিকা যদি করে, তা আমার মনে হচ্ছে যে এটি তারা যে ভালো কাজ করছে এটি জানানো, এবং কনসার্ন প্রতিষ্ঠানগুলো তো জানি, এডিবি বা ইউনিসেফ বা যারা এর সাথে কাজ করে, কিন্তু এর বাইরের, এবং তাতে কিন্তু আমাদের যে কর্পোরেট হাউসগুলো আছে তারাও কিন্তু কেউ কেউ উৎসাহী হতে পারে যে শুধু বিদেশি সাহায্য কেন, আমরাও সহায়তা করব। আমি মনে করি যে এক্ষেত্রে সংযোগটা বাড়াতে হবে। আমরা একদমই শেষ দিকে, যেহেতু আমরা ওনার একটা ভালো উদ্যোগ নিয়ে আলোচনা করলাম, আপনারাও বিভিন্ন পরিবর্তনের জন্য কাজ করছেন, সুতরাং আপনাদের প্রথম আলো কিন্তু আসলেই আপনারা অনেক বেশি, বাংলাদেশে একটা আর্থিক সামর্থ্য আছে। আমি যেটা দেখছি, আমি যেমন এক জায়গায় আমার ডায়ালাইসিস সেন্টার করার জন্য গেলাম, তারা আমাকে বললো যে আপনাকে টাকা দেব, আপনি আমার সাথে এসে চা খেতে হবে। আমি আসবো, চা খাওয়ার পরে উনি 25 লাখ টাকা দিলেন আমাকে। আর যে দামটা খুব কম হয়ে গেল না, চায়ের দাম খুব কম হয়ে গেল না, তাহলে দুপুরে খেতে হবে 50 লাখ। তাই আমার মনে হয় কি, প্রথম আলো যদি আরেকটু উদ্যোগী হয়, বাংলাদেশ, ধন্যবাদ, সব মিডিয়া কথা এখানে নাম স্পেসিফিক না বলি, এই জন্য বলছি ধন্যবাদ। প্রথম আলো হলো কি সবচেয়ে। ধন্যবাদ। আমরা এই আলোচনা যে শেষ করবো এখন, শুধু একটু আগ্রহ থেকে জানতে চাচ্ছি, কারণ আপনি তো ওখানে দীর্ঘদিন ধরে আছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় পড়িয়েছেন, তো আপনি ওখানে এখন কি করছেন? আমি ইঞ্জিনিয়ার বাই ট্রেনিং ওইখানে। আমি পিএইচডি করেছি বায়োফিজিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, কিন্তু এখানে আবার সেমিকন্ডাক্টরের সাথে একটা লিয়াজও ছিল। ওখান থেকে আমি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে মুভ করেছি, যেখানে সেমিকন্ডাক্টর হলো যে চিপস, মানে বালু থেকে চিপস বানানো হয়। চিপস কি জিনিস? যেটা দিয়ে আপনার ট্রানজিস্টর হয়, সেই ট্রানজিস্টর দিয়ে কম্পিউটার চলে বা এই সমস্ত ইলেকট্রনিক চলে, আমরা সেই জিনিসগুলি আমি বানাই। আমার কিছু এক্সপার্টিজ আছে, এটা আমার বলতে পারেন ডে জব।
আমার জীবিকার জন্য যেটা আমি করি, এবং সেটা আমার ওয়ার্ল্ড ওয়াইড কাস্টমার আছে, আমার সারা পৃথিবীতে ঘুরে বেড়াতে হয়। বাংলাদেশের সঙ্গে এই কাজের কোনো সম্পর্ক নেই? এখন পর্যন্ত নাই। এখন পর্যন্ত নাই। ভবিষ্যতে সম্পর্ক হলো আশা করি আপনার এক এসব সময় হবে। মানে স্বেচ্ছাসেবী যে কাজ করছেন সেটাই আগামী আপাতত সেই সম্পর্ক। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর সাবির মজুমদার, ধন্যবাদ জনাব সোহরাব হাসান, ধন্যবাদ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। প্রিয় দর্শক, আজকে এই সময় এখানে শেষ করব। নিশ্চয়ই আমাদের সবার সম্মিলিত চেষ্টায় এই পরিবর্তনগুলো আসবে, এবং এই সুবিধা বঞ্চিত শিশুদের জন্য যে আন্তরিকতা নিয়ে, যে ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে ওনারা কাজ করছেন, নিশ্চয়ই তাদেরকে প্রশংসা করতে হবে। তাদেরকে আরও বেশি আকৃষ্ট করার জন্য আমাদেরকেও এগিয়ে আসতে হবে, এবং যারা এই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বা স্বেচ্ছাসেবী হিসেবে বাংলাদেশে কাজ করছেন তাদেরকেও ধন্যবাদ দিতে হবে। এবং আমি মনে করি যে এইসব আলোচনার মাধ্যমে আমাদের যেসব দৃশ্যমান সমস্যা সংকট আছে তার বাইরেও আমাদের অনেক সামর্থ্য আছে কাজ করার, সমাজে কাজ করার। সেই কাজে আমরা সবাই নিজেদেরকে নিবেদিত করব, সেই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন।